প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন অনেকেই হয়তো যে এপ্রিল মাসকেই আমরা হেড নেক ক্যান্সার সচেতনতা মাস হিসাবেই পালন করে আসছি সমগ্র পৃথিবীতেই। তো আমাদের মুখমণ্ডল বা মুখের ভেতরে মুখগহ্বর অর্থাৎ ঠোঁট, জিহ্বা, গাল, দাঁতের গোড়া, তারপরে খাদ্যনালীর শুরুতে বা তালু কিংবা পিছনে গেলে খাদ্যনালীর শুরু বা যেটিকে ফ্যারিংস বলা হয়, বা এরপরে ষড়যন্ত্র কিংবা নাকের যে সাইনাস বা বাইরের দিকে যে স্যারেভারি গ্ল্যান্ডসগুলো রয়েছে, এগুলো থেকে কিন্তু যে ক্যান্সার হয় সাধারণত তাকেই হেড নেক ক্যান্সার বলা হয় একত্রে। এবং আমেরিকানদের একটা ডাটাতে দেখা গেছে যে প্রায় 4% ক্যান্সার এই রিজিয়নে হয়ে থাকে। এটি ছেলেদের মধ্যে সাধারণত বেশি হয় মেয়েদের তুলনায়। 50 বছর বা তার ঊর্ধ্বে বেশি বয়সেই এটির প্রকোপটা বেশি। আর এছাড়া এশিয়ানদের মধ্যে, চাইনিজদের মধ্যে আবার কিছুটা একটু বেশি দেখা যায়। এছাড়া বংশগতভাবে যাদের ফ্যানকনিজ অ্যানিমিয়া বলে এক ধরনের রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার অসুখ হয়, তাদের মধ্যে এটা প্রবণতাটা একটু বেশি দেখা যায়। তো এখন এই মাসে আমরা কি করি যে এই মাসে এই রোগের লক্ষণ, কারণ এগুলো সম্পর্কে মানুষকে সচেতন করার একটা চেষ্টা সারা পৃথিবীতেই চলে আসছে। উদ্দেশ্য হলো যে যাতে করে আমরা এর কারণগুলো সম্পর্কে জানি এবং এর সঙ্গে এই থেকে আমরা দূরে থাকতে পারি। তারপরে এটা শুরুতেই যেন নির্ণয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা বা চিকিৎসা নিতে পারি। এভাবে নিজেকে রক্ষা করা যায় বা একজন জানলে আরেকজনকেও আমরা সুরক্ষা দিতে পারব। কারণ সমূহের মধ্যে প্রথমত এবং প্রধানত হেড নেক ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে ধূমপান বা টোবাকো অর্থাৎ তামাক। এটি ধোঁয়াযুক্ত মানে টোবাকো এবং ধোঁয়াবিহীন টোবাকো অর্থাৎ এই যে তামাক, জর্দা, গুল, খৈনি, দোক্তা, কিমাম, এইগুলো। এর বাইরে মদ্যপান একটা বড় কারণ। দাঁতের গোড়ার যে যত্ন, পুওর ডেন্টাল হাইজিন, এই দাঁতের গোড়ার অযত্ন হচ্ছে এটি অন্যতম প্রধান কারণ। অনেকের দাঁত ভেঙে যায়, ক্ষয় হয়, পোকা লাগে। এগুলো সব কিন্তু ক্রনিক এক ধরনের ইরিটেশন শুরু হয় এবং এর ফলেই ক্যান্সারটা হয়। এছাড়া আরেকটা রয়েছে যে এক ধরনের ভাইরাসের কারণে এই ইনফেকশন হয়, একটা এইচপিভি ভাইরাসের দ্বারা। সেখান থেকেও ওরাল ক্যান্সার বা ওরোফ্যারিংসের ক্যান্সার বেশি হতে পারে। এছাড়া পেশাগতভাবে যেমন ডাস্ট, ধোঁয়া জাতীয় কিছু ইন্ডাস্ট্রি, যারা এগুলোতে কাজ করেন, কিছু কেমিক্যালসের, বিশেষ করে অ্যাসবেস্টস বলে যে জিনিসটা রয়েছে, সেগুলো ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের মধ্যে এটার সংক্রমণের তাদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি। যারা ছোটোবেলায় লিম্ফোমা বা অন্য কোনো কারণে গলায় দিকে রেডিয়েশন পেয়েছেন, তাদের ওর মধ্যে একটু ঝুঁকিটা বেশি। আচ্ছা, লক্ষণগুলোর মধ্যে কি হতে পারে যে লক্ষণগুলোর মধ্যে প্রথমত যে একটা ক্ষত বা একটা ঘা, যেটি যে গালে বা জিহ্বায় বা ঠোঁটে, যেটি শুকাচ্ছে না বা ভালো হচ্ছে না। তো প্রচলিত যে চিকিৎসা রয়েছে সেগুলো নেওয়ার পরেও ভালো হচ্ছে না, সেখান থেকে ব্লিডিং হচ্ছে। এরপরে যদি আরও একটু বেড়ে যায় যে দাঁতের গোড়ায় ইনফেকশনের মতো মনে হচ্ছে, দাঁত উঠে গেল, তারপরে ডোক গিলতে অসুবিধা হচ্ছে, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে এরকম, বা নাক স্থায়ীভাবে বন্ধই হয়ে গেল আর খুলছেই না। ঠান্ডা লাগলে নাক বন্ধ হয়, সেটি সবারই হয়, কিন্তু এক্ষেত্রে এটি আর খুলছে না। তো এরকম বিভিন্ন, এর মধ্যে যদি আবার ইনফেকশন হয় তাহলে দুর্গন্ধ বা এখান থেকে পুঁজ আসতে পারে। তো এইভাবে অনেকগুলো লক্ষণ কিন্তু আসতে পারে। সবারই বা সব ক্ষেত্রে একই রকম লক্ষণ হবে তা না। যখন ভিতরের এই ক্যান্সারটা আবার একটু স্প্রেড করবে, তখন ঘাড়ের দিকে বিভিন্ন জায়গায় গোটার মতো হতে পারে, বা স্যালাইভারি গ্ল্যান্ডের যে ক্যান্সার সেটি তো বাইরেই হবে। তো এরকম বিশেষ করে লক্ষণের মধ্যে এই স্যালাইভারি গ্ল্যান্ড বা টনসিলের দিকে যদি হয়, তাহলে কিন্তু কান ব্যথা এবং কানে শুনতে অসুবিধা, এটিও একটি লক্ষণ হিসাবে আসবে। রোগ নির্ণয়ের জন্য আমাদের মৌলিক নীতিমালা হচ্ছে যে একটা বায়োপসি লাগবে, এবং বায়োপসি
করেই প্রমাণ করতে হবে যে এটি ক্যান্সার, এবং সেজন্য আমরা লোকাল এক্সামিনেশন, যেটি জিহ্বা, গলা, এগুলোর ভিতরে তো দেখব, তারপরে সেখান থেকে একটা বায়োপসি নিতে হবে। যদি আরও ভিতরে দেখার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে এন্ডোস্কোপির সাহায্য নিতে হয়। এছাড়া সিটি স্ক্যান বা এমআরআই বা পেট স্ক্যান করেও এই রোগের বিস্তার বা বিস্তৃতি অর্থাৎ স্টেজটা নির্ধারণ করতে হবে যে রোগটি এক জায়গাতে আছে না আরও বেশি জায়গায় ছড়িয়ে গেছে। এইটা এরপরে ভাইরাসের জন্য আমাদের এইচপিভি ভাইরাস টেস্ট করতে হয়। এছাড়া চিকিৎসার জন্য আমাদের শরীরের অন্যান্য কিছু নর্মাল অর্গান মনে হলেও সেগুলো টেস্ট লাগবে, যেমন লিভার, কিডনি, হার্ট এগুলো ভালো আছে কিনা, যেমন ডায়াবেটিস কিংবা শ্বাসতন্ত্রের যে সমস্ত ক্রনিক রোগ, অ্যাজমা, সিওপিডি এই জাতীয় কিছু অসুখ বিসুখ আছে কিনা, কিডনির কোনো ক্রনিক ডিজিজ আছে কিনা, এগুলো দেখে নিয়ে তারপরে আমরা কমপ্লিট একটা যে স্টেজিং ওয়ার্কআপ সেটা করে নেওয়া হয়ে গেলে আমরা ট্রিটমেন্টের প্ল্যান করব। ট্রিটমেন্টের মধ্যে সার্জারি একটা বড় অংশ। খুবই প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে তাহলে শুধু সার্জারি করলেই কিন্তু চিকিৎসা শেষ করা সম্ভব। আর যদি এমন হয় যে না রোগটা এতটা বেড়ে গেছে যে এই মুহূর্তে সার্জারি করা যাবে না, তাহলে আমরা কেমো রেডিয়েশন যাব, এবং পরেও এরপরে আবার সার্জারির একটা সুযোগ থাকে। কিংবা যদি খুব বেশি বেড়ে যায় সেক্ষেত্রে কেমোথেরাপি বা রেডিয়েশন কিছু দিয়ে তার সঙ্গে আমাদের প্যালিয়েটিভ সার্জারি অনেক ক্ষেত্রে করা যেতে পারে, এবং এসব ক্ষেত্রে আমাদের যে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসনমূলক ব্যবস্থা কিন্তু নিতে হবে। ডেফিনিটিভ সার্জারির পরে অনেক সময় কসমেটিক সার্জারি বা প্লাস্টিক সার্জারিরও প্রয়োজন হতে পারে বা নিতে হবে। সব মিলে চিকিৎসা এবং চিকিৎসার পরবর্তীতে নিয়মিত ফলো আপে থাকতে হবে। ফলো আপটাই ইম্পর্টেন্ট, কারণ যে কোনো সময় আবার রোগটি ফেরত আসতে পারে। সেগুলো হলে যেন সঙ্গে সঙ্গে আমরা ধরতে পারি এবং সেই অনুযায়ী চিকিৎসা নিতে পারি। এর বাইরে বলার মধ্যে মূল কথাটা হচ্ছে যে মুখের যত্ন নিতে হবে, শরীরের যত্ন নিতে হবে। আমরা যেটাকে বলি ওরাল হাইজিন, অর্থাৎ নিয়মিত দাঁত ব্রাশ করা, মুখে কোনো ঘা, ক্ষত, আলসার জাতীয় চিকিৎসা মানে আলসার জাতীয় কোনো কিছু হলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ধূমপান, মদ্যপান ত্যাগ করতে হবে। তাহলে আমরা নিজেরা সুস্থ থাকব এবং আমাদের তাতে করে সবারই মঙ্গল। তা আমরা সচেতন হই, সুস্থ থাকি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।